আমি তার অ্যাগেনস্টে পার্সোনালি তো লড়ছি না, আমি একটা আইডিওলজি নিয়ে লড়ছি যেটা নাকি মানুষের ভালো হবে, সেবায় আসতে পারি, এইটুকুই আমার উদ্দেশ্য। আমি তো ওর সঙ্গে আমার তফাৎ থাকতেই পারে, কিন্তু তার মানে না একে অপরকে আক্রমণ করব বা কিছু, সেটা তো একটা লড়াই নয় যে ফিজিক্যাল লড়াই, এটা জাস্ট একটা মেন্টাল আউটলুকের লড়াই। হ্যাঁ, এবং সব থেকে বড় জিনিস হচ্ছে একটা সিস্টেমকে ডিসিপ্লিন করার লড়াই। আজ দেখুন, আমি হয়তো পলিটিক্সে এতদিন সক্রিয় ছিলাম না, হ্যাঁ, কিন্তু আমি মোটামুটি তো সজাগ ছিলাম। আজকের মানুষ কেউ কি ঘরে বসে থাকে বা কিছুই দেশের জানে না? সেটা তো হয় না, সবাই সবটা জানে, কিন্তু এগোতে ভয় পায়। মানে আমি আমার কথা বলছি না, আমার অবজারভেশনের কথা বলছি। নিশ্চয়ই একটা কিছু আছে, নাহলে হঠাৎ সিবিআই যাবেই বা কেন? তো এটা আমি বিস্তারিত বলতে চাই না, কিন্তু আমার কথা হচ্ছে, দেখুন, আমি ওই লাইনে কোনোদিন, আমার পলিসি হচ্ছে আমি যে রাস্তায় হাঁটবো না আমি সে রাস্তায় ঢুকবোই না। তো আমার মানে ওই রকম নেই যে একটা লিপস্টিকের জন্য বা একটা ব্যাগের জন্য আমি দেশদ্রোহী হব, বা আমি কোনো কারণে, আমি দেশকে ভালোবাসি, আমি অনেক দিন বিদেশে ছিলাম, কিন্তু আমি নিজেই দেশে ফিরে এসেছি, এবং আমার হাজবেন্ড এখনো বলে আমার জন্য ওনার আরো উঁচুতে উঠতে পারতেন এয়ার ইন্ডিয়াতে, কিন্তু সেটাতে আমি বানচাল করে দিয়েছি। যতই বিদেশ হোক, যতই যাই হোক, নিজের দেশ নিজের কাছেই প্রিয়। আমি শুনলেন কৃষ্ণনগরের যিনি বিজেপি প্রার্থী হয়েছেন সেই মহারানী রানীমা অমৃতা রায়, তার বক্তব্য, একটা লিপস্টিকের জন্য, একটা ব্যাগের জন্য আমি দেশকে বিক্রি করতে পারবো না, আমি দেশদ্রোহী হব না। এই প্রসঙ্গে একটা কথা অবশ্যই বলে রাখি, প্রতিবেদন শুরু করার আগে আমি আমার আগের প্রতিবেদনে বলেছিলাম যে রাজমাতা, কেননা সেই শব্দটা সংবাদ মাধ্যমেও ব্যবহৃত হচ্ছিল, বিজেপির তরফ থেকেও আমরা মাঝে মাঝে শুনছিলাম। সো কিছু না ভেবেই আমি সেই সম্মানের জায়গা থেকেই তাকে সেটা বলতে চেয়েছিলাম। কিন্তু গতকাল একটি ফোন পাই আমি নিউ ব্যারাকপুর থেকে, ডক্টর সুকুমার মণ্ডল, তিনি আমাকে ফোন করেন এবং ডাক্তারবাবু আমাকে কিন্তু ভালো করে বুঝিয়ে দেন যে রাজমাতা শব্দটি কোথায় ব্যবহার করতে হয়, আর রানীমা, মহারানী সনাতন ধর্মের ক্ষেত্রে, হিন্দু ধর্মের ক্ষেত্রে কোথায় ব্যবহার করতে হয়। তো দেখুন, শেখার তো কোনো শেষ নেই। এই ধরনের ভুলগুলো আপনারা যে এইভাবে শিখিয়ে দিচ্ছেন, সংশোধন করে দিচ্ছেন, এই জন্য নত মস্তকে আপনাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি, এবং সত্যি এইভাবেই ভুলগুলো ধরিয়ে দেবেন, শিখিয়ে দেবেন, অবশ্যই করে সেগুলো আমি রেকটিফাই করার চেষ্টা করব। তো যাই হোক, কৃষ্ণনগরের প্রার্থী হয়েছেন মহারানী অমৃতা রায়। এখন এই অমৃতা নামটা শুনলেই বঙ্গ রাজনীতিতে দুর্নীতিবাজদের বোধহয় রাত্রে ঘুমটা চটকে যায়। হাইকোর্টে আমরা দেখছি জাস্টিসের, যাকে মা দুর্গা বলা হচ্ছে, দেবী দুর্গা বলা হচ্ছে, সেই জাস্টিস অমৃতা সিনহা রয়েছেন, তিনি কিভাবে নাকানি চোবানি খাইয়ে ছাড়ছেন। আর এবার ভোটের ময়দানে নেমেছেন কৃষ্ণনগরের রানীমা অমৃতা রায়। যথারীতি শাসক দলের মাথা ব্যথা শুরু হয়ে গেছে, কেননা এই কৃষ্ণনগর কেন্দ্রটি কিন্তু এবারে বিজেপির জন্য বেশ পজিটিভ আছে বলেই মনে করা হচ্ছে, এবং স্বয়ং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু এখানে সভা করে গেছেন। আর এদিকে প্রার্থীর জন্য কিন্তু একাধিক বড় বড় নাম ভেসে উঠছিল। কখনো ভেসে উঠছিল জলুবাবুর পুত্র প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল সৌমেন মুখার্জি, কখনো শোনা যাচ্ছিল বিখ্যাত ক্রিকেটার ঝুলন গোস্বামী, এরকম বিভিন্ন নাম থাকলেও শেষ পর্যন্ত কিন্তু রানীমা, তাকে কিন্তু টিকিট দেওয়া হয়েছে। এখন অনেকেই প্রশ্ন করছেন যে তিনি তো কোনোদিন সেইভাবে রাজনীতিতে ছিলেন না, হঠাৎ করে এসেছেন, শুভেন্দু অধিকারী তাকে বিজেপিতে যোগদান করিয়েছেন, তো এই অবস্থায় এসে তিনি কতখানি বেকায়দায় ফেলতে পারবেন তৃণমূল কংগ্রেসকে? কেননা বিপক্ষে যিনি লড়ছেন তিনি হচ্ছেন একবারের বিধায়ক, এবং তিনি কিন্তু সাংসদ হচ্ছেন বর্তমানে। যদিও সাংসদ পদ থেকে তাকে বহিষ্কৃত হতে হয়েছে, ঘুষ নেওয়ার অপরাধে গোটা সংসদ মিলে তাকে বহিষ্কার করে দিয়েছে, এবং শুধুমাত্র ঘুষ নেওয়া নয়, সেই ঘুষের বিনিময়ে তিনি দেশের আভ্যন্তরীণ সুরক্ষা বেচে দিচ্ছেন, এমন একটা ভয়ঙ্কর অভিযোগ উঠেছে, এবং তার ফলে সিবিআই তদন্ত কিন্তু শুরু হয়ে গেছে। এবং তার ফলে আরও যেটা জল্পনা উঠছে যে শেষ পর্যন্ত জেলের বাইরে থেকে লড়াইটা লড়তে পারবেন তো তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। এই অবস্থায় খুব স্বাভাবিকভাবেই যখন কৃষ্ণনগরে বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হয়েছে, তিনি কতখানি রাজনীতি কনসিয়াস, সেই জায়গাটা কিন্তু মানুষের একটা প্রচণ্ড আগ্রহ তৈরি হয়েছিল, এবং যেভাবে প্রথমেই অ্যাটাকিং মোডে রানীমা খেললেন,
যে একটা লিপস্টিকের জন্য, একটা একটা ব্যাগের জন্য, আমি হ্যান্ডব্যাগের জন্য আমি আমার দেশকে কিন্তু বেচতে পারবো না, আমি দেশদ্রোহী হতে পারবো না। আর ওই বিদেশে ভ্রমণ টমন ওগুলো আমি অলরেডি করে এসেছি, আমি তো বিদেশেই কার্যত সেটেলড হয়ে গিয়েছিলাম, কিন্তু এই ভারত মায়ের জন্য, এই দেশের জন্য কিছু করব বলে আমি ফেরত এসেছি। তো যিনি প্রথম থেকেই এতখানি অ্যাটাকিং মোডে খেলেন, শেষ অবধি বিজয় তিলকটা তার কপালে কি উঠবে, সেই প্রশ্ন উঠে গেছে। এবার প্রশ্নটা উঠছে কৃষ্ণনগর কিন্তু কঠিন ঠাঁই, কেননা বেশ কিছু সংখ্যালঘু ভোট রয়েছে, ফলে শেষ অবধি বাজিমাত করতে পারবে বিজেপি, নাকি নাকি সেখানে আবারও তৃণমূলের জয় জয়কার হবে। বামেরাও কিন্তু কড়া প্রার্থী দিয়েছে। একদম বিধানসভা ধরে ধরে বোঝার চেষ্টা করব কৃষ্ণনগরের বর্তমান অবস্থা কি রয়েছে এবং কি সম্ভাব্য ফলাফল হতে পারে, সেটাই বোঝার চেষ্টা করব এই প্রতিবেদনে। নমস্কার, প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, কৃষ্ণনগর আসনটা কিন্তু এবার প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে এবং সেই আসনে শুরু করার আগে একদম আমি বিধানসভা ধরে ধরে বোঝার চেষ্টা করব যে ঠিক কোন জায়গায় এই মুহূর্তে কোন দল দাঁড়িয়ে রয়েছে। তার আগে একবার কৃষ্ণনগরে যে প্রার্থী রয়েছেন তার নেগেটিভ এবং পজিটিভ জায়গাটা দেখে নেওয়ার চেষ্টা করি এবং এক্ষেত্রে কথা বলবো প্রথমেই মহুয়া মৈত্র সম্বন্ধে, কেননা 2019 সালে তিনি যখন এখান থেকে জিতে সাংসদ হন তখন এখানে কিন্তু 65,000-এর লিড তিনি পেয়েছিলেন এবং 65,000 ভোটে জিতেছিলেন। কিন্তু 2021-এর যে বিধানসভা নির্বাচন হয়েছে সেখানে দেখা যাচ্ছে সম্মিলিতভাবে এখানকার যে 7টি বিধানসভা রয়েছে তার লিড প্লাস মাইনাস করলে 1,15,000 ভোটে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে। তার মানে এই আসনে কিন্তু ড্যাং করে তৃণমূল কংগ্রেসের জেতা উচিত, এটাই তো প্রাথমিকভাবে মনে হওয়া উচিত। কিন্তু যখনই প্রার্থী মহুয়া মিত্রকে দাঁড়িপাল্লায় ফেলার চেষ্টা করছি, পজিটিভ নেগেটিভটা বাছার চেষ্টা করছি, তখন একটা জিনিসই দেখছি, পজিটিভ সেই অর্থে কিন্তু কিছু নেই। পজিটিভ একটাই, পুরো কৃষ্ণনগরের দায়িত্ব তাকে দিয়ে দিয়েছে দল, তুমি যেভাবে পারো জিতে এসো, সমস্তটা তোমার মতো করে সাজাও, এইটুকুনি তাকে বলা যেতে পারে, কন্ট্রোলটা পুরোপুরি তার হাতে আছে। কিন্তু নেগেটিভ পয়েন্ট, তার লিস্টটা তো দীর্ঘ। প্রথমেই সিবিআই যে তদন্ত চলছে সেই তদন্তের পরিপ্রেক্ষিতে শেষ পর্যন্ত তিনি জেলে থাকবেন নাকি জেলের বাইরে থেকেই ভোটটা লড়তে পারবেন, সেই নিয়ে কিন্তু একটা কিন্তু বিতর্ক চলছে বা একটা সম্ভাবনার কথা সেখানে শোনা যাচ্ছে। 2 নম্বর, এখানে তিনি যখন সাংসদ হয়েছিলেন তখন হিন্দুদের দেবী মা কালীকে নিয়ে তিনি যে অশালীন বক্তব্য পেশ করেছিলেন, তার ফলে কিন্তু তার এগেনস্টে এবারে হিন্দু ভোট কনসলিডেট হওয়া মানে খুব একটা সম্ভাবনা দেখা যাচ্ছে তার। এবং অবশ্যই এখানে বিজেপি প্রচার এই নিয়ে কতখানি করে সেটা দেখার বিষয় রয়েছে। তারপর যেটা আরও ইম্পর্টেন্ট হয়েছে, তিনি কিন্তু সাংসদ থেকে বহিষ্কৃত হয়েছেন। এখন তৃণমূল যেটা জোর করে দেখাবার চেষ্টা করছে যে তাকে জোর করে বহিষ্কার করা হয়েছে, কিন্তু সেখানকার কৃষ্ণনগরবাসী ঠিক কতখানি বুঝছেন যে জোর করে বার করা হয়েছে নাকি সত্যিই দেশের আভ্যন্তরীণ সুরক্ষা, তিনি তার ব্যক্তিগত কিছু সুখ চরিতার্থ করতে, কখনো লিপস্টিক, কখনো হ্যান্ডব্যাগ, কখনো বিদেশে ভ্রমণ, এইসবের জন্য তিনি করেছেন, সেই জায়গাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে যাবে। এর পাশাপাশি তিনি কিন্তু সাংবাদিকদের 2 পয়সার সাংবাদিক বলে তুচ্ছ তাচ্ছিল্য করেছিলেন। এখন যে মহিলা বা যে প্রার্থী সাংবাদিকদের প্রতি ন্যূনতম এরকম কোনো সম্মান দেখাতে পারে না, তার দলের কর্মীদের, সমর্থকদের ঠিক কতখানি চাকর বাকরের মতো ব্যবহার করে, সেটা কিন্তু কৃষ্ণনগরে কান পাতলেই শোনা যাচ্ছে। এবং এখানকার যে লোকাল সংবাদ মাধ্যম আছে তারা কিন্তু পুরোপুরি মহুয়া মৈত্রের এগেনস্টে এবার খেলবে, এমনটাই কিন্তু বোঝা যাচ্ছে। ফলে সেই জায়গা থেকেও কিন্তু একটা প্রচণ্ড নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। এখানকার যিনি নেতা ছিলেন সেই কল্লোল খান বা নাসিরুদ্দিন আহমেদ লাল, তার সঙ্গে তার যে বিবাদটা লেগেছে, তার ফলে একটা কিন্তু বড় ধাক্কা সংগঠনের তরফ থেকে তার দিকে আসার সম্ভাবনা আছে। অন্যদিকে এখানে তিনি তুলে এনেছেন রুকমানুর রহমান, যে রুকমানুর রহমানের সঙ্গে জেবের শেখের আবার কিন্তু সাপে নেউলের সম্পর্ক, কেননা কে বিধানসভায় দাঁড়াবেন সেই নিয়ে সেই জায়গাটা তৈরি হয়েছিল। ফলে রিসেন্টলি যেটা দেখা যাচ্ছে যে জেবের শেখকে কিন্তু দলে ফেরানোর চেষ্টা চলছে। এখন জেবের শেখকে যদি ফেরানো হয় তাহলে কিন্তু রুকবানুরের ছেলেরা কতখানি কাজ করবেন, তারা বসে যাবেন, অর্থাৎ হয় রুকবানুর নয় জেবের, দুজন একসঙ্গে এক নৌকায় থাকবেন এমন সম্ভাবনা কিন্তু খুব কম। ফলে এই কন্ট্রোভার্সিতে যে আসন থেকে চাপড়া বিধানসভা থেকে সবথেকে বড় লিড নেওয়ার মতো জায়গায় ছিল তৃণমূল, সেই জায়গাটা কিন্তু ডাউন হয়ে যাচ্ছে। অন্যদিকে আরেকটা যে কথা শোনা যাচ্ছে সেটা হচ্ছে মহুয়া মৈত্রকে কিন্তু কৃষ্ণনগরে খুঁজেই পাওয়া যায় না। তিনি হয় দিল্লিতে পড়ে থাকেন, আর না হলে যখন সংসদ চলে না তখন তিনি বিদেশ ভ্রমণে বেরিয়ে পড়েন। ওই যে বিভিন্ন ব্যবসায়ী যাদের হয়ে তিনি প্রশ্ন করেন মোটা টাকার বিনিময়ে, তারাই নাকি সেসব বিদেশ যাত্রার সুযোগ করে দেন। ফলে কৃষ্ণনগরের যে সমস্যাগুলো আছে সেইটা সমাধানে কিন্তু মহুয়া মৈত্রকে খুব একটা বেশি পাওয়া যায়নি। আর এই জায়গায় এবারে কিন্তু কৃষ্ণনগরে প্রথম থেকেই দাবি উঠেছিল যে ভূমিপুত্রকে চাই, আর সেই ভূমিপুত্র চাই বলে
আওয়াজ, সেই জায়গাটাই কিন্তু বিজেপি রানী মা একদম তাকে প্রার্থী করে দেওয়া হয়েছে, ফলে এই জায়গাটা তো পিছিয়ে থাকছেন। এখন যে জায়গাটা সব থেকে বড় ইম্পর্টেন্ট জায়গা উঠে আসছে সেটা হচ্ছে একদম বিধানসভা ধরে ধরে কোন বিধানসভায় কৃষ্ণনগরে ঠিক কোন অবস্থান পড়ে রয়েছে। প্রথমেই কথা বলবো তেহট্টতে বিধায়ক রয়েছেন তাপস সাহা। এই তাপস সাহার বিরুদ্ধে কিন্তু ঘুষ নিয়ে চাকরি দেওয়ার অভিযোগ হয়েছে দলীয় স্তরে, এবং সেই অভিযোগ নাকি অভিষেক ব্যানার্জির কাছে অবধি জমা পড়েছে। এই আসন থেকে 2021-এ 7,000 মতো লিড ছিল তৃণমূল কংগ্রেসের, কিন্তু এখন তেহট্টে যেভাবে সংগঠনটা বিজেপি গুছিয়ে নিয়েছে এবং তাপস সাহার বিরুদ্ধে যেভাবে ক্ষোভটা এই স্থানীয় স্তরে টাকা নিয়ে চাকরি দেওয়ার এই জায়গাটা তৈরি হয়েছে, সেই জায়গা থেকে এখানে কিন্তু আর তৃণমূল লিডটা ধরে রাখতে পারবে না। উল্টে যেটা মনে করা হচ্ছে যে মোটামুটি 1010 মতো লিড এখানে কিন্তু বিজেপি করে নিতে পারে। এর পরের আসন আসছি পলাশিপাড়া, যেখানে তৃণমূলের এক দুর্দান্ত রত্ন এইখান থেকে বিধায়ক মানিক ভট্টাচার্য 10 বছর ধরে চুরি জোচ্চুরি করার পুরস্কার হিসেবে তৃণমূল কংগ্রেস তাকে এখানে বিধায়কের টিকিট দিয়েছিল, আপাতত জেলে গিয়ে গড়াগড়ি খাচ্ছেন। তো সেই পলাশিপাড়ায় কিন্তু প্রচুর সংখ্যালঘু ভোট আছে, তার ফলে প্রায় 51,000-এর লিড ছিল 2021-এর নির্বাচনে এই আসন থেকে, কিন্তু সেই লিড অতখানি ধরে রাখার মতো ক্ষমতায় এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস নেই। সেখানে কথা বলে যেটুকুনি বুঝছি যে হয়তো তৃণমূল লিড পাবে, কিন্তু সেটা যদি খুব খুব বেশি হয় সেটা হচ্ছে 20,000। এইটা দেখা গেল পলাশিপাড়া। পরের আসন আসছি কালীগঞ্জ, যেখানে নাসিরুদ্দিন আহমেদ লালদাবরি যিনি পরিচিত, তিনি সেখানকার বিধায়ক। এই নাসিরুদ্দিন আহমেদের সঙ্গে মানে একদম আদায় কাঁচকলায় সম্পর্ক হয়ে গেছে সাংসদ, মানে ওখানকার যিনি বিদায়ী সাংসদ ছিলেন সেই মহুয়া মৈত্রর, এবং তাদের মধ্যে যে কাদা ছোড়াছুরির সম্পর্ক সেটা সেই জেলা পরিষদের ভোটে সেখানে গোটা তৃণমূল দেখেছে। এই নিয়ে কলকাতায় রিপোর্ট হয়েছে, অনেক কিছু ঘটনা ঘটেছে। ফলে এই নাসিরুদ্দিন আহমেদের ছেলেরা কিন্তু কার্যত মহুয়া মৈত্র গোষ্ঠীর উপর প্রচণ্ড ক্ষিপ্ত, এবং তারা কতখানি ভোটের ময়দানে নামবে সেই নিয়েও প্রশ্ন থাকছে। এখানে 2021-এ প্রায় 46,000 মতো লিড ছিল তৃণমূল কংগ্রেসের, কিন্তু সেটা এবারে খুব মেরে কেটে হলে 1,015 মতো লিড হবে, এমনটাই কিন্তু কালীগঞ্জ থেকে জানা যাচ্ছে, এবং এখানে কিন্তু বিজেপি বেশ ভালো সংগঠন গুছিয়ে নিয়েছে। এবার আসছি চাপড়া, যেই চাপড়াতে রুকমানুর রহমান হচ্ছেন এমএলএ, কিন্তু সেখানে এমএলএ হওয়ার জন্য প্রত্যাশা রেখেছিলেন জেবের শেখ। এখন এই চাপড়া 2019-এর যে লোকসভা নির্বাচন হয়েছিল সেখানে তৃণমূলকে 1,050 লিড দিয়েছিল, সেই লিডটা 1,015-তে নেমে এসছে 2021-এর নির্বাচনে। কেননা প্রায় 60-65 মতো ভোট কিন্তু এই জেবের শেখ কেটে নিয়েছেন। এখন তার ফলে জেবের শেখকে আবার নতুন করে দলে আনার প্রয়াস শুরু হয়েছে, কিন্তু জেবের শেখ যদি দলে আসে, তার যারা অনুগামী আছে তাদের নিয়ে যদি তৃণমূলে ব্যাক করে আসেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু রুকমানুর রহমানের যারা অনুগামী আছে তারা কিন্তু খুব একটা জায়গা পাবে না। যে কারণেই বলছিলাম যে হয় রুকমানুর নয় জেবের শেখ, যে কোনো একজনকে কিন্তু কাছে রাখতে হবে। ফলে এই আসন থেকেও খুব মেরে কেটে হলে 1,010 মতো লিড তৃণমূল করতে পারে, তার বেশি হবে না, সেই লিড কিন্তু আরও কমতে পারে। এর পাশাপাশি যেটা রয়েছে কৃষ্ণনগর উত্তর, যেখান থেকে বিজেপির একমাত্র বিধায়ক ছিলেন মুকুল রায়, যিনি আপাতত তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। কিন্তু এই আসনটি তো মুকুল রায়ের জন্য বিজেপি জেতেনি, এটা জিতেছিল বিজেপির জন্যই, এটা বিজেপির গড় বলা যেতে পারে। তো 1,035 মতো লিড ছিল বিজেপির 2021-এর নির্বাচনে, সেটাই এবার কিন্তু 60-65 মতো লিড হয়ে যেতে পারে। আর রয়েছে কৃষ্ণনগর দক্ষিণ, যেখানে উজ্জ্বল বিশ্বাস তৃণমূল কংগ্রেসের হয়ে জিতেছিলেন, 1,009 মতো লিড ছিল তার। কিন্তু এবারে কৃষ্ণনগর দক্ষিণের যে অবস্থা হয়েছে সেখানে দেখা যাচ্ছে বিজেপি প্রায় 1,020 মতো লিড এখান থেকে নিয়ে নিতে পারে। এটা হচ্ছে ধরে নেওয়া হচ্ছে সংখ্যালঘু ভোটের যে প্যাটার্নটা আছে সেই প্যাটার্নটা 2021-এর মতোই মোটামুটি ফলো করবে। কিন্তু এখানে দুটো ফ্যাক্টর আবার চলে এসছে। এক, এই কৃষ্ণনগর কেন্দ্র থেকে বামফ্রন্ট প্রার্থী করেছে SM সাদিকে, ফলে সংখ্যালঘু ভোটের একটা বড় অংশের কিন্তু সম্ভাবনা আছে বামেদের দিকে ভোটটা পড়ে যাওয়ার। 2 নম্বর, যেহেতু রানীমাকে ভোট এখানে প্রার্থী করেছে বিজেপি, এখন এই রাজ পরিবার তারা কিন্তু পুরো কৃষ্ণনগর বা পুরো নদিয়াতে তাদের একটা কিন্তু দারুণ রকমের জনপ্রিয়তা রয়েছে, এবং সেখানকার যে কোনো অনুষ্ঠানেই কিন্তু সংখ্যালঘু এই ব্যাপারটা কিন্তু রাজ পরিবারের তরফ থেকে খুব একটা দেখা হয় না। ফলে সংখ্যালঘু সমাজেরও একটা বড় মানুষ সেখানকার ওই রাজবাড়ির প্রতি আনুগত্যে এবং তাদের প্রতি ভালোবাসা, তাদের প্রতি যে একটা সমীহের ভাব রয়েছে, সেই জায়গা থেকে কিন্তু একটা সংখ্যালঘু ভোটের স্প্লিটও কিন্তু বিজেপির দিকে আসতে পারে। এখন এই দুটো সম্ভাবনাকে যদি সরিয়ে রাখি, অর্থাৎ সংখ্যালঘু ভোটের একটা অংশ বামেদের দিকে যাচ্ছে এবং সংখ্যালঘুর খুব সামান্য 1% হলেও বিজেপির দিকে যাচ্ছে,
এই সম্ভাবনা দুটোকে যদি সরিয়ে রাখি এবং যে হিসেবটা বললাম 7টা বিধানসভা থেকে যেটা আমরা পাচ্ছি, সেখান থেকে প্লাস মাইনাস করে দেখা যাচ্ছে বিজেপি অন্তত 1050 ভোটে এই আসনটি কিন্তু বার করে নিতে পারে। আর তার সঙ্গে যদি এই দুটো সম্ভাবনা যুক্ত হয়, অর্থাৎ কিছু ভোট, কিছু সংখ্যালঘু ভোট বামেদের দিকে এবং সামান্য হলেও ভোট বিজেপির দিকে আসছে, সেই লিডটা বাড়বে বই কমবে না। অর্থাৎ এবারের লোকসভা নির্বাচনে মহুয়া মৈত্রের জন্য কৃষ্ণনগর কিন্তু যথেষ্ট টাফ আসন। এখান থেকে লড়াই শুরুর আগে অ্যাডভান্টেজ বিজেপি, একথা বলাই যেতে পারে। কিন্তু আবারও পশ্চিমবঙ্গে ভোট হয় ভোটের দিনে, ভোট হয় গণনার দিনে। সুতরাং সেই দুদিন যে কি খেলা হবে, কি হবে, তার উপর সামগ্রিক রেজাল্ট নির্ভর করছে। কিন্তু নির্বাচন কমিশন যেভাবে ঝাঁপিয়েছে এবং সাধারণ মানুষ তাদের গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করতে পারে, তার জন্য যেভাবে সচেষ্ট হয়েছে, শেষ পর্যন্ত যদি সেই ট্রেন্ডটা বজায় থাকে, কৃষ্ণনগর কিন্তু এবার গেরুয়াময় হয়ে ওঠার সমূহ সম্ভাবনা রয়েছে। আপনারা কি মনে করছেন? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।